অবশেষে ভেঙে গেল রহস্য। মারা গেছেন ইনকলাব মঞ্চের সদস্য ওসমান হাদি। হঠাৎ গুলি চালিয়ে মুহূর্তেই হুন্ডায় চড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোখের সামনে সবকিছু ঘটে যায় সেকেন্ডের ব্যবধানে। এলাকা জুড়ে এখন শুধু আতঙ্ক আর কানাঘুষা। সবাই খুঁজছে হামলার পেছনের নেপথ্য কারণ। তদন্তকারীরা বলছে ঘটনাটি ছিল নিখুঁতভাবে সাজানো এবং টার্গেটেড। যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আরেকটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ, হাদি সাহেব গুলিবিদ্ধ। দর্শক, একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এভাবে গুলি করা হলো এবং রক্তাক্ত সে সারা দেশে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা মধ্যে জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চের বেশ আলোচিত মুখ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ রক্তাক্ত ছবি ছড়িয়ে পড়েছে। ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই সবাইকে বলছি, প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আরেকটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ, হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি ৪৯। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের ৫০ জন মারা যাবে বা টার্গেট কিলিংয়ে ৫০ জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি, এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পর ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় ২০০ জন মারা গেছে সব নির্বাচনী কর্মকাণ্ডে, হয় জামাত বিএনপির মারছে, বিএনপি জামাতে মারছে, এই সেই। তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউ হাদিকে কাউয়া বানায় ফেলাইলো হলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে মোটর সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা ৮। আর ঢাকা ৮টা কার? ঢাকা ৮ হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সব কিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা, কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলতে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত ৮ তারিখে যখন সে বলেছিল যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই ৫০ জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমার মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে, এই ৪টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোক আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি ৫০ জনের কথা বললো? তো ৫০ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো ৪৯ জন। এই ৪৯ জন কারা কারা? আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, বা মবের রাজা এরা না। এই সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে ৩২ আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন
ইয়ে করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না, এই নির্বাচন মানি না, তফসিলও মানি না। আওয়ামী লীগ কিন্তু একটাবার কথা বলেন যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবো। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিক না এই মুহূর্তের জন্য, মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া নাকি ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 জন পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন। কোনটা? সবগুলো মিলান। এই জন্যই আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাথার নিচে দিয়ে ওই যে ডিম আছে না গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত, যে তুমি যে 50 জন বলছিলে সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাতুরি মোড়া। এবারের জন্য নতুন কিন্তু বড়লা দিকটি হলো ডাবল ব্যালট। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই 15 উপর গণভোট। অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট, দুটোতেই তাদের ভোট দিতে হবে। অতীতে বাংলাদেশে 3 বার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম। এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এর 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীকবদ্ধ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 18 দিন এবং প্রচার চালাতে 20 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। একটি দারুণ খবর হলো 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন। কিন্তু এইসব ডেট, প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত 12 মে সন্ত্রাস দমন আইন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এর আগে 2 বার 1988 এবং 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট বিএনপিও করেছে, একাধিকবার করেছে জামাত ইসলামীও। তবে আওয়ামী লীগকে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস 2 আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনা। দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই। তার সবশেষ 2টি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা IANS এবং ইকোনমিক টাইমসে। নতুন 2টি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে। বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে, এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ। এটি কোনো বর্জন নয়, এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন, ডেমরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে। যদিও দিনই উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে। দর্শক, এবার আসি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের ভাষণের দিকে। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, ভোট যে শুধু নাগরিক অধিকার নয় বরং পবিত্র আমানত দায়িত্ব, সেটা মনে রাখতে। তার বিশ্বাস, ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতনভাবে পালন করবে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন? সেই প্রেসক্রিপশন কিন্তু সিএসি দেননি। ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও সিএসি ভোটারদের বলেছেন নির্ভীক হতে। দর্শক, এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান, মানে তার ভাষণে সিএসি ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন।
সিএসি তার ভাষণে মানসম্মত নির্বাচন, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। দর্শক, শব্দগুলো বেশ মনোরম, কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেননি যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ব্যাপারটা অনেকটা এমন, আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন আমার জন্য একটি গরম, সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন, কিন্তু যখন শেফ এসে বললেন আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ, তখন সৌন্দর্য দিয়ে কি হবে? সিএসি আশা করছেন সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর? সিএসি যখন উৎসবের কথা বলছেন তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বিশ্লেষকেরা অনেকদিন ধরে বলছেন লুঠা অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন। তফসিল ঘোষণার দিনই রাজধানীতে কি ঘটলো? দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে, এটা এখন কম বেশি রোজকার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা, আর সচিবালয়ে ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ, যেখানে ভাতার দাবিতে আন্দোলন করে পুলিশ 4 জনকে হেফাজতে নিয়েছে। ডিএমপি জানায় রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে কারণে আটক হন 4 জন। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন। এর একদিন আগে চট্টগ্রাম মিরসরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ। এই ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত। এই পুরো চিত্র দেখলে মনে হয় একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল। ভোটের মাত্র 2 মাস আগেও সারা দেশে নির্বাচনের উত্তাপ নেই। এই পরিস্থিতিতে সিএসির কাঙ্ক্ষিত উৎসমুখর নির্ভীক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। পুরো ব্যাপারটা অনেকটা এমন, আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে। এত সংঘাত, এত অস্থিরতার মধ্যে একটা জিনিস কিন্তু ইসিকে দূরের উপর রেখেছে, সেটা হলো সময়। নির্বাচন পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখ 12 ফেব্রুয়ারি, আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান। আমরা হিসাব করে দেখেছি 2026 সালের রোজা শুরু হতে পারে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় 20 ফেব্রুয়ারি হতে পারে। অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে ভোট 4 থেকে 5 দিনের বেশি পেছাতে হয় তাহলে তার চলে যাবে অন্তত 3 মাস পর। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব। মজার বিষয় হলো বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে। রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে। সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যখন আওয়ামী লীগ সেবা নির্বাচন বর্জন করেছিল। 2007 সালের 22 জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আলিজের নেতৃত্বাধীন কমিশন। নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর 4 দফায় তার সংশোধন করা হয়, অর্থাৎ 3 বার পুনর্তফসিল হয়। শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 সালের 18 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল। তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে। তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে, আর রোজা শুরু হলে এই নির্বাচন 3 মাসের আগে শেষ করা যাবে না। তাহলে দর্শক, 12 ফেব্রুয়ারির ভোটিং বক্সটি বাংলাদেশের মানুষের জন্য পবিত্র আমানত নিয়ে আসবে, নাকি কেবল জরুরি অবস্থার মতো নতুন সমীকরণ তুলে ধরবে? এই বহু সমীকরণের চাদরে মোড়ানো তফসিল শেষ পর্যন্ত কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। দর্শক, একই ঘটনা, নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে পারলো না, তার আগেই একজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, তাকে এই খোদ রাজধানী ঢাকা শহরে এইভাবে গুলি করা হলো এবং রক্তাক্রোশে সারা দেশের সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে। আপনারা মধ্যে জেনে গেছেন যে ইনকিলাব মঞ্চের বেশ আলোচিত মুখ টকশোতে যাচ্ছেন এবং 5 আগস্টের পরে তার অনেক রকম কথাবার্তায় তার পরিচিতি বেড়েছে, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক যাই থাকুক, সে একটা নির্বাচনের প্রার্থী আছে। এই সরকার নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে, সুন্দর বিশ্বের নজিরবিহীন দৃষ্টান্তমূলক নির্বাচন হবে। সেই তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হলো এবং তাৎক্ষণিকভাবে যে ঘটনা জানা গেছে, আমাদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তার গুলিবিদ্ধ একটা ছবি ছড়িয়ে পড়েছে। সেটা দেখে যে কেউ শঙ্কাবোধ করছেন। সবশেষ খবর অনুযায়ী ঢাকা মেডিকেলে তার ট্রিটমেন্ট চলছে এবং তার কানের পাশ দিয়ে গুলি গিয়ে সেটা কিছুটা ভেতর পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সূত্র জানাচ্ছে তার যারা আছেন, তার যারা নির্বাচনী প্রচার করেন, তাদের আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ইন্টারভিউ দেখলাম এবং বিভিন্ন জায়গায় লাইভ চলছে, আপনারা দেখছেন, যে আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন যে জুম্মার নামাজের সময় এবং আগে ওসমান হাদি, এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি তার অনুসারীদের নিয়ে বিভিন্ন মসজিদে তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। সেই প্রচার চালানোর শেষে বিজয়নগর এলাকায়, সেখানেও মোটরসাইকেল করে তার সঙ্গে আরো লোকজন ছিল, আসার পথে হঠাৎ করে আততায়ীরা এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং সেই একটি গুলি তার কানে লেগেছে। সেটা সবশেষ অবস্থান বুঝতে জানতে আরো সময় লাগবে। তার যেটুকু আমরা শুনেছি তার 4 ব্যাগ রক্ত লাগছে, 2 ব্যাগ দেওয়া হয়েছে, আর হয়তো রক্তের প্রয়োজন হবে। কিন্তু এই ঘটনা বাংলাদেশের এই নির্বাচনের ট্রেন চলতে শুরু করার মুহূর্তে আমরা গতকাল কি বলছিলাম যে নির্বাচনী ঝুঁকি কি কি থাকতে পারে। আমি আরেকটু খেয়াল করে আপনাদেরকে বলি যে আমরা জানতে চাই, বুঝতে চাই যে এইসব ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার তারা
ওসমান হাদির যারা সমর্থক তারাও দেখলাম প্রশ্ন তুলছেন যে ইন্টারিয়াম গভর্নমেন্ট কেন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না, 24 ঘন্টার মধ্যে নিরাপত্তা দিতে পারছে না, তার জলজন্ত প্রমাণ এই ওসমান হাদি। এবং এই হয়তো তাৎক্ষণিকভাবে ওসমান হাদির সমর্থকদের তাদের ইমোশনাল রিয়াকশন একটু করা, তারা কোন দিকে ইঙ্গিত করছেন আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এক আওয়ামী লীগকে তাড়িয়েছি, আর যদি কেউ আওয়ামী লীগ হইতে চায়, তার মানে তারা কাকে আওয়ামী লীগ হইতে চায় বলছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বীকে বলছেন কিনা। এই মতিঝিল এলাকায় যেখানে ওসমান হাদি ইলেকশন করছেন সেখানে বিএনপির ডাকসাইটে প্রার্থী, আমি এর আগেও বিভিন্ন আলোচনায় বলেছি, মির্জা আব্বাস বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তবে তাৎক্ষণিকভাবে যে কোনো মানুষেরই সেন্সে কাজ করবে যে ওসমান হাদির এই ঘটনায় মির্জা আব্বাস কখনোই চাবেন না তার উপরে কোন ধরনের দায়িত্ব। ওখানে যে কোনো ঘটনা ঘটলেই সেটা মির্জা আব্বাসকে ইঙ্গিত করতে পারে, তার পক্ষ বিপক্ষ বিভিন্ন ষড়যন্ত্র নির্বাচনের সময় হবে। ফলে এই দায়িত্ব তিনি নেওয়ার জন্য কখনোই তিনি বা তার কোনো লোকজন এই ধরনের কর্মকাণ্ডের দিকে যাবেন না। কিন্তু এই এলাকাটা, মতিঝিল এলাকাটা এমন একটা এলাকা, আমরা কথা প্রসঙ্গে বিভিন্ন সময় বলি যে অন্য জায়গায় যে চাঁদা 10 লাখ, মতিঝিলে গেলে সেই চাঁদা হয়ে যায় 10 কোটি। এবং ওসমান হাদি সাম্প্রতিক সময় তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে। সাদামাটা স্টাইলেই সে নির্বাচনী প্রচারণা করতো, অল্প কিছু লোকজন নিয়ে ভ্যানে চড়ে নানানভাবে নির্বাচনী প্রচারণা করতো। ফলে এই ঘটনা প্রথম না, তফসিল ঘোষণার পরে এটা প্রথম হলো, কিন্তু এর আগেও তো বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছে, সেখানে একজন মারাও গেছে। ফলে ঘটনা আশঙ্কা আমরা সমালোচনা করেছি, আমাদের টকশোতে এসে আলোচকরা সমালোচনা করেছেন যে গণ অধিকার পরিষদের রাশেদ খান যে বলেছিলেন যে এই নির্বাচনে 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করতে পারে আওয়ামী লীগ, তাহলে রাশেদ খানের কাছে সেই তথ্য কোথা থেকে এসছে? রাশেদ খান এরকম তথ্য আজকে থেকে আর 3 দিন আগে তিনি এই তথ্য দিয়েছেন, সেই তথ্য তার কাছে কোন বেসিসে, এইটা তো একটু জানা দরকার, সবারই জানা বোঝার দরকার। এবং যদি রাশেদ খান বলেছেন যখন তার 3 দিনের মাথায় এই ঘটনা, তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, কিন্তু এই রকম যদি হয়ে থাকে তাহলে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে কিনা। এবং এই বিজয়নগর যে এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন সেখানে গণ অধিকার পরিষদের অফিস আছে। গণ অধিকার পরিষদ তারা এই ওসমান হাদিরা যে ধারায় রাজনীতি করেন তারাও সেই ধারায় রাজনীতি করেন। তাদের কাছে যদি কোনো তথ্য থেকে থাকে নিশ্চয়ই হাদির যারা সমর্থক অথবা সরকার তাদেরকে তারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে আসলে এটার সঙ্গে কারা ইনভলভ হতে পারে। হঠাৎ করেই নিশ্চয়ই কেউ আমরাও কেউ প্রিডিকশন করতে পারবো না যে ওসমান হাদি তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে, তার বক্তব্যের দিক থেকে তিনি সাম্প্রতিক সময় মানে গত 1 বছর ধরে তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি অনেকটা যেটা যদি বলা যায় যে তিনি তার সবচেয়ে বড় কথা আমার যেটা কানে লেগেছিল, তিনি বলেছিলেন যে কোড আনকোড 24 তো হয়েছেই 71-এর চেতনাকে থাকার জন্য। তো তার মানে 71-এর চেতনা তিনি কিছুটা হয়তো গাফিলতি, তার কাছে তার জায়গায় কোনো গাফিলতি ঘটনা হচ্ছে সেই জায়গায় তার অবস্থানটা সে পরিষ্কার করেছিল। বিভিন্ন টক শোতে তাকে দেখা যেত যে মুক্তিযুদ্ধের পক্ষের অংশে কেউ যদি তর্ক করতেন তার বিপক্ষে ওসমান হাদির অবস্থান দেখানোর জন্য তাকে অনুষ্ঠানে আনা হতো। ফলে কোন দিক থেকে ওসমান হাদির টার্গেটেড এইটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত বের করবে। এবং এই ফিল্ডে যারা ছিল ওসমান হাদির সমর্থকরা বলছেন যারা করেছে এগুলি এবং যারা করিয়েছে এই দুই পক্ষের কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দেশের মানুষ অবশ্যই জানতে চায়। এবং এই যে নির্বাচনী ট্রেন চলতে শুরু করার এই সময়েই রাজপথে একজন প্রার্থীর রক্ত ঝরল, তিনি যেই মাপের প্রার্থী হন না কেন, তার দল বা রাজনৈতিক পরিচয় এই জাস্ট শুরু, তো মাত্র পথ চলা শুরু, কিন্তু এই ধরনের ঘটনায় নিশ্চয়ই অনেক খারাপ কিছুর ইন্ডিকেট করে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।